নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা থেকে গল্পের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সমরেশ বসুর ছদ্মনাম কি? উত্তর হবে সমরেশ বসুর দুটি ছদ্মনাম ছিল, এক হচ্ছে কালকুট এবং ভ্রমর। একের দাগে দুয়ের প্রশ্ন, তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো। উত্তর হবে সমরেশ বসুর লেখা দুটি বিখ্যাত উপন্যাসের নাম হলো বিটি রোডের ধারে ও জগদ্দল। দুয়ের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন সময় পর্বের কথা গল্পে রয়েছে? উত্তর হবে সমরেশ বসু লেখা গল্পটিতে ভারতবর্ষের ব্রিটিশ শাসনের একদম শেষ দিকে হিন্দু মুসলিম দাঙ্গার সময় পর্বের কথা রয়েছে। পরের প্রশ্ন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। দেখো, উত্তর হবে সমরেশ বসু রচিত আদাব গল্পে উল্লেখিত ডাস্টবিনের দুটি পাশে প্রাণী দুটি হলো একজন নৌকার মাঝি আর একজন সুতাকলের মজুর। নেক্সট প্রশ্ন আছে দেখো, ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের ইঙ্গিত করে? উত্তর হবে দেখো সমরেশ বসু রচিত আদাব গল্প থেকে নেওয়া প্রশ্নোদিত উক্তির মাধ্যমে বক্তা সুতাকলের মজুর মাঝির বগলের পুটুলির প্রতি ইঙ্গিত করে। পরের প্রশ্ন, গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? উত্তর হবে সমরেশ বসু রচিত আদাব গল্পে বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। দুয়ের দাগের পাঁচের প্রশ্ন, সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? উত্তর হবে সমরেশ বসু রচিত আদাব গল্পে সুতা মজুর কল্পনা করে মাঝি ফিরলেই মরণের হাত থেকে বেঁচে বাড়ি ফিরেছে বলে বিবি কান্নায় আর সোহাগে মিয়া সাহেবের বুকে ভেঙে পড়বে। এ কথা ভেবেই সুতা মজুরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তিনের দাগে প্রশ্ন আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। উত্তর হবে সমরেশ বসু রচিত আদাব গল্পে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শেষ পর্বে হিন্দু মুসলমান দাঙ্গার সময়কার কথা বর্ণিত হয়েছে। যে রাতের কথা লেখক গল্পে তুলে ধরেছেন তখন শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে দাঙ্গা বেঁধেছে, দা সরকি ছুরি লাঠি নিয়ে মুখোমুখি লড়াই চলছে। গুপ্ত ঘাতকের দল অন্ধকারকে আশ্রয় করে চোরা গুপ্তা হানছে। লুটেরারা তাদের অভিযানে বেরিয়েছে, বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন, মৃত্যুকাতর নারী শিশু চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভ্রস্ত করে তুলেছে। আইন শৃঙ্খলা রক্ষা করতে সৈন্যবাহিনী দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছুটছে। এমন পরিস্থিতির মধ্যে ঘটনাচক্রে এক মুসলমান মাঝি ও সুতাকলের হিন্দু মজুরের সাক্ষাৎ হয়। ধর্মের দিক দিয়ে আলাদা হলেও তারা একে অপরের প্রতি সহমর্মী ও সহানুভূতিশীল হয়ে পড়ে। তিনের দাগে দুয়ের প্রশ্ন, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, ডাস্টবিন নড়ে ওঠার অব্যবহিত পর অব্যবহিত পরে কি দেখা গেল? উত্তর হবে দেখো সমরেশ বসু রচিত আদাব গল্পটি 1946 সালের হিন্দু মুসলমান দাঙ্গার প্রেক্ষাপটে লেখা হয়েছে। গল্পে দেখা যায় দুটো গলির মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায় একটা ডাস্টবিন উল্টে এসে পড়েছে। সেটাতে আড়াল করে গলির ভিতর থেকে বেরিয়ে আসে একটা লোক। মাথা না তুলে সে ভয়ে নির্জীবের মতো পড়ে থাকে। শুনতে থাকে দূরের অপরিস্ফুট কলরব। হঠাৎ ডাস্টবিনটা নড়ে ওঠায় সে ভয় পেয়ে যায়, শিরশিরিয়ে ওঠে তার দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে সে আসন্ন বিপদের প্রতীক্ষা করে। তারপর কুকুর মনে করে তাড়া দেওয়ার জন্য ডাস্টবিনটা একটু ঠেলে দিলে ডাস্টবিনটা আবার নড়ে ওঠে। ভয়ে ও কৌতূহলে লোকটা মাথা তুলে দেখে ওপাশ থেকে উঠে এসছে তেমনই একটা মাথা, অর্থাৎ সে মানুষ। নেক্সট প্রশ্ন, হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। সমরেশ বসু রচিত আদাব গল্পে 1946 সালের হিন্দু মুসলমান দাঙ্গার সময়কার কথা বর্ণিত হয়েছে। ঘটনাচক্রে গল্পে দেখা হয় এক নৌকার মাঝি ও এক সুতাকলের মজুরের। ভয়ে তারা কেউই নিজেদের ধর্মের পরিচয় স্বীকার করতে চায় না। বিড়ি ধরানোর জন্য দেশলাই কাঠি জ্বালানোর প্রসঙ্গে জানা যায় মাঝি মুসলমান। ভূত দেখার মতো চমকে ওঠে হিন্দু সুতা মজুর। সাময়িক ভয় কাটিয়ে উঠলে তারা বুঝতে পারে তাদের ধর্ম আলাদা হলেও দুজন দুজনের থেকে বিপদের কোনো সম্ভাবনা নেই। তাদের একটাই পরিচয়,
বড় হয়ে ওঠে। তারা দুজনেই অসহায়, প্রাণ ভয়ে ভীত। মাঝি ও সুতা মজুর উভয়েই দাঙ্গার পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত জানায়। তাদের মতে দাঙ্গায় তাদের মতো সাধারণ মানুষেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দাঙ্গা চায় না, তারা শান্তি চায়। কিছু সময়ের জন্য নিজেদের এই সাক্ষাতে মুসলমান মাঝি ও হিন্দু সুতামজুর ধর্মীয় বিভেদ ভুলে একে অপরের প্রতি সহমর্মী ও সহানুভূতিশীল হয়ে ওঠে। তাই তো মাঝির জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে দেখা যায় সুতামজুরকে। মাঝির মৃত্যুতে ব্যথিত হয় সে। এভাবেই গল্পে মাঝি ও সুতা মজুরের মাধ্যমে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ রচিত হয়েছে। ফুটে উঠেছে ধর্মীয় বিভেদ ভুলে মনুষ্যত্বের ঐক্যের ছবি। নেক্সট প্রশ্ন আছে 3-4 মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়ছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। দেখো উত্তর হবে সমরেশ বসু রচিত আদাব গল্প থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। গল্পে দেখা যায় শহরে 144 ধারা জারি হয়েছে। হিন্দু ও মুসলমানের দাঙ্গা বেঁধেছে। এমনই মৃত্যু বিভীষিকাময় অন্ধকার রাতে ডাস্টবিনের আড়ালে দেখা হয় এক নৌকার মাঝি ও সুতাকলের মজুরের। একে অপরের ধর্মীয় পরিচয় নিয়ে উৎকণ্ঠিত হয়ে ওঠে তারা, একে অপরকে খুনি ভাবতে থাকে। অন্যদিকে বাইরের দাঙ্গাও তাদের উপর সমানভাবে প্রভাব ফেলে। তারা দুজনেই ভয় পায়। বাধ্য হয়ে অবিশ্বাস সত্ত্বেও দুজনকে কাছাকাছি থাকতে হয়। একটা সময় বাইরে দাঙ্গার শোরগোল মিলিয়ে গেলে চারপাশ মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে। লেখকের মতে সেই নিস্তব্ধ মুহূর্তগুলি যেন দুজনের কাছে মৃত্যুর প্রতীক্ষার মতো কাটে। সেই মুহূর্তে ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী ভাবছিল নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা তা নিয়েও তাদের মনে সংশয় জাগছিল। নেক্সট প্রশ্ন 3-5 এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনা করো। উত্তর হবে দেখো সমরেশ বসু রচিত আদাব গল্প থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। ডাস্টবিনের আড়ালে বসে থাকা মাঝি ও সুতা মজুরের মনে এই প্রশ্নটি জেগেছিল। গল্পটি 1946 সালের হিন্দু মুসলমান দাঙ্গার প্রেক্ষাপটে রচিত। ইংরেজ দেশ ছাড়ার আগে কৌশলে ভারতবর্ষের হিন্দু ও মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে, যার ফলস্বরূপ শুরু হয় দাঙ্গা। হিংসার আগুনে জ্বলতে থাকে দেশ। খুন, গুপ্ত হত্যা মানুষকে আতঙ্কিত করে তোলে। হিন্দু মুসলমান একে অপরের বিনাশে মেতে ওঠে। দাঙ্গা থামানোর জন্য জারি হয় 144 ধারা, ছোড়া হয় গুলি। প্রাণ ভয়ে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। এমনই এক বিভৎস পরিস্থিতিতে মাঝি ও সুতা মজুরের চরিত্রের মাধ্যমে লেখক যেন তৎকালীন সময়ে সাধারণ মানুষের মানসিক পরিস্থিতির চিত্র রেখেছেন, যারা শান্তিতে থাকতে চায়। নেক্সট প্রশ্ন নিম্নলিখিত বাক্যগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রথম প্রশ্ন আছে দেখো রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। উৎস উদ্ধৃত অংশটি সমরেশ বসু রচিত ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। ছোট গল্প আদাব থেকে নেওয়া হয়েছে। এখানে আদাবটা যোগ হবে, ঠিক আছে। তাৎপর্য গল্পে দেখা যায় 1946-এর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার চিত্র ফুটে উঠেছে। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। মুখোমুখি দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে লড়াই চলছে। এছাড়াও চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরা গুপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। এই সুযোগে লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। এই কোলাহল যখন সাময়িকভাবে থামে, তখন ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা এক পাক খেয়ে যায়। আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলিও ছোড়ে কখনো। এখানে রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দেওয়ার সাথে মিলিটারির ভয়ে মানুষের হৃদয়ের কম্পনকে যেন বোঝাতে চেয়েছেন লেখক। পরে প্রশ্ন ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ, নিশ্চল। উৎস হচ্ছে উদ্ধৃত অংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। তাৎপর্য গল্পে দেখা যায় 1946-এর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার চিত্র ফুটে উঠেছে। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। মিলিটারিরা আইন শৃঙ্খলা রক্ষা করতে দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে কখনো কখনো গুলি ছুটছে। এইরকম পরিস্থিতিতে দুটো গলির মাঝখানে উল্টে পড়ে থাকা একটা ভাঙাচোরা ডাস্টবিনকে আড়াল করে দুপাশে
দুজন মানুষ আশ্রয় নিয়েছিল। একজন একজন নাওয়ের মাঝি আর একজন সুতাকলের মজুর। কিছুক্ষণ পর দুজনেই ভয়ে ভয়ে মাথা তুলে একে অপরের অস্তিত্ব উপলব্ধি করে। উভয়েই থেকে যেন আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। অবিশ্বাসে, ভয়ে, অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দুজনেই যেন নিশ্চল হয়ে যায়। পরে প্রশ্ন, স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। উৎস, উদ্ধৃত অংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। তাৎপর্য, গল্পে দেখা যায় 1946-এর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার চিত্র ফুটে উঠেছে। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। এই রকম পরিস্থিতিতে ডাস্টবিনের দুই পাশে লুকিয়ে থাকা নাওয়ের মাঝি এবং সুতাকলের মজুরের সাক্ষাৎ হয়। যেহেতু তখনও তারা নিজেদের ধর্মীয় পরিচয় জানে না, তাই তাদের দুজনের মনেই একে অপরের প্রতি অবিশ্বাস এবং ভয় ছিল। এরপর হঠাৎ কাছে দাঙ্গার আওয়াজ পাওয়া গেলে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে ওঠে। মাঝি সেখান থেকে চলে যেতে চাইলে তবে বিপদের আঁচ বুঝে সুতা মজুর মাঝিকে বাধা দেয়। তবে মাঝি বারে বারে সেখান থেকে চলে যেতে চায়। তখন সুতা মজুরের মনেও সন্দেহ জাগে। সুতা মজুর বলে মাঝি হয়তো তার দলবল ডেকে এনে সুতা মজুরকে মারতে চায়। এমন কথা শুনে স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। নেক্সট প্রশ্ন, অন্ধকারের মধ্যে দুই জোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। উৎস, উদ্ধৃত অংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। তাৎপর্য, গল্পে দেখা যায় 1946-এর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার চিত্র ফুটে উঠেছে। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। এইরকম পরিস্থিতিতে ডাস্টবিনের দুই পাশে লুকিয়ে থাকা নাওয়ের মাঝি এবং সুতাকলের মজুরের সাক্ষাৎ হয়। যেহেতু তখনও তারা নিজেদের ধর্মীয় পরিচয় জানে না, তাই তাদের দুজনের মনেই একে অপরের প্রতি অবিশ্বাস এবং ভয় ছিল। এরপর দুজন যখন বুঝতে পারে একে অপরের থেকে আক্রমণের ভয় নেই, তখন তারা সহজ করে কথাবার্তা শুরু করে। কিন্তু ঘটনাচক্রে বিড়ি ধরানোর প্রসঙ্গে জানা যায় নাওয়ের মাঝি মুসলমান। তখন ভূত দেখার মতো চমকে ওঠে সুতা মজুর, কারণ সে হিন্দু, মাঝে মুসলমান। সুতা মজুরের ঠোঁটের ফাঁক দিয়ে বিড়ি পড়ে যায়। অন্ধকারের মধ্যে দুজনার চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে ওঠে। হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা তখন কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল তা এই দুজনের মানসিক পরিস্থিতি দেখেই স্পষ্ট হয়ে যায়। নেক্সট প্রশ্ন, সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। উৎস, উদ্ধৃত অংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। তাৎপর্য, গল্পে দেখা যায় 1946-এর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার চিত্র ফুটে উঠেছে। এরই মাঝে রয়েছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতিনিধি নাওয়ের মাঝি ও সুতাকলের মজুরের কাহিনী, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই দুজনের আলাপ প্রাথমিকভাবে অবিশ্বাসের ভয়ের হলেও লেখক সুচারু লেখনীর দ্বারা বুঝিয়েছেন মুসলমান মাঝি ও হিন্দু সুতাকলের মজুর অভিন্ন। সাম্প্রদায়িক দাঙ্গায় দুজনেই ক্ষতিগ্রস্ত। এক রাতের কিছুক্ষণের আলাপে তারা একে অপরের প্রতি টান অনুভব করে। তাই তো গল্পের শেষ দিকে যখন মাঝিকে পুলিশ গুলি করে তখন সুতা মজুরের কষ্ট হয়। মাঝি ঈদের দিন বাড়ি ফিরতে চেয়েছিল। তার পোটলায় ছেলে মেয়েদের জন্য জামা এবং বিবির জন্য শাড়ি ছিল, সেগুলো নিয়ে আর তার বাড়ি ফেরা হবে না, এটা ভেবেই সুতা মজুরের বুকের ভেতর কষ্টে টনটন করে ওঠে। নেক্সট প্রশ্ন, ভুলুম না ভাই এই রাতের কথা। উৎস, উদ্ধৃত অংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। তাৎপর্য, গল্পে দেখা যায় 1946-এর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার চিত্র ফুটে উঠেছে। এরই মাঝে রয়েছে সাম্প্রদায়িকতার সাধারণ খেটে মানুষের প্রতিনিধি নাওয়ের মাঝি ও সুতাকলের মজুরের কাহিনী, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই দুজনের আলাপ প্রাথমিকভাবে অবিশ্বাসের ভয়ের হলেও লেখক সুচারু লেখনীর দ্বারা বুঝিয়েছেন মুসলমান মাঝি ও হিন্দু সুতাকলের মজুর অভিন্ন। সাম্প্রদায়িক দাঙ্গায় দুজনেই ক্ষতিগ্রস্ত। এক রাতে কিছুক্ষণের আলাপে তারা একে অপরের প্রতি টান অনুভব করে। পথে মৃত্যুর ভয় থাকলেও ছেলে মেয়ে এবং বিবির টানে মাঝি বাড়ি যেতে উদ্যত হয়। যাওয়ার আগে সুতা মজুরকে সে বলে এই রাতের কথা সে কখনোই ভুলে যাবে না, কপালে যদি থাকে তাহলে তাদের আবার দেখা হবে। নেক্সট প্রশ্ন আছে, দেখো, নিচের বাক্যগুলি থেকে অব্যয় পদ খুঁজে নিয়ে কোনটা কোন শ্রেণীর অব্যয় তা নির্দেশ করো। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। তো আর হচ্ছে সংযোজক অব্যয়। এরপরে প্রশ্ন, তারা
গুলি ছুটছে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। এখানে ও হচ্ছে সংযোজক অব্যয়। পরের প্রশ্ন, উভয়েই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এখানে কিন্তু হচ্ছে সংকোচ অব্যয়। তোমার মতলব তো ভালো মনে হইতেছে না, এটা তো হচ্ছে আলংকারিক অব্যয়। মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে, যেন হচ্ছে সংশয়সূচক অব্যয়। 6 নম্বর প্রশ্ন বলেছে, দেখো নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে তাদের সন্ধি বিচ্ছেদ করো। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল, চতুর্দিক হবে চতুর্যুক্ত দিক। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে, উল্লাস উজ্জুক্ত লাস। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, নির্জীব নিযুক্ত জীব। দাঁতে দাঁত চেপে হাত পাগুলিকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য, প্রতীক্ষা প্রতিযুক্ত ইচ্ছা। নেক্সট প্রশ্ন, সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র, নিস্তব্ধ নিযুক্ত স্তব্ধ, আর আগ্নেয়াস্ত্র আগ্নেয়যুক্ত অস্ত্র। 7 নম্বর প্রশ্ন বলেছি, দেখো ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। চোরা গোপ্তা, যা চোরা তাই গোপ্তা সাধারণ কর্মধারয় সমাস। পথ নির্দেশ, পথের নির্দেশ সম্বন্ধ তৎপুরুষ সমাস। নির্জীব নয় জীব না তৎপুরুষ সমাস। দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘ যে নিঃশ্বাস কর্মধারয় সমাস। পোলা মাইয়া, পোলা ও মাইয়া দ্বন্দ্ব সমাস। 8 নম্বর আছে নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্ণয় করো। দুই দিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়, উত্তর জায়গায় অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। সন্দেহের দোলায় তাদের মন দুলছে, সন্দেহের সম্বন্ধ পদে এর বিভক্তি। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে, ক্রোধে করণ কারকে এ বিভক্তি। নেক্সট প্রশ্ন, আমাগো কথা ভাবে কেডা, আমাগো সম্বন্ধ পদে গো বিভক্তি, কেডা কর্তৃকারকে শূন্য বিভক্তি। 8 দাগের 5 প্রশ্ন, মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে, নিঃশ্বাসে হবে করণ কারকে এ বিভক্তি। নেক্সট প্রশ্ন, নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম কাজ করেছে লেখো। হেই পারে থেকে হবে সেই পারে, তারপর হেই পারে। বর্ণ বিপর্যাস। নারায়ণগঞ্জ থেকে হবে নারায়ণগঞ্জ, বর্ণ বিকার। আঙ্গুল থেকে হবে আঙুল, ব্যঞ্জন লোপ। ডাকিয়া থেকে হবে ডাইকা, অপিনিহিতি। চন্দ্র থেকে হবে চাঁদ, ধ্বনি লোপ। 10 নম্বর আছে, দেখো নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। জটিল বাক্যে পরিবর্তিত করতে হবে। উত্তর হবে রাত্রির যে নিস্তব্ধতা তাকে মিলিটারি টহলদার গাড়িটা কাঁপিয়ে একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। 10 থেকে 2 প্রশ্ন, খানিকক্ষণ চুপচাপ না সূচক বাক্য, খানিকক্ষণ কোনো শব্দ নেই। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তিত করতে হবে। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ নয় কি। নেক্সট প্রশ্ন, শোরগোলটা মিলিয়ে গেল দূরে, যৌগিক বাক্য, শোরগোলটা উঠল এবং দূরে মিলিয়ে গেল। নেক্সট প্রশ্ন, মাঝি বলল চল যেদিকে হোক, পরোক্ষ উক্তিতে মাঝি যেদিকে হোক চলে যাওয়ার কথা বলল। এরপর আছে ক্রিয়ার কাল নির্দেশ করো। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে, সাধারণ অতীত। সন্দেহের দোলায় তাদের মন দুলছে, ঘটমান বর্তমান। ধারে কাছেই জ্যান লাগছে, পোড়াঘটিত বর্তমান। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে, ঘটমান বর্তমান। বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিচ্ছে তারে, পোড়াঘটিত বর্তমান। এরপরে প্রশ্ন আছে, দেখো নিচে শব্দগুলি শ্রেণী বিভাগ করো। মজুর বিদেশি শব্দ ফরাসি, লিগওয়ালো এটা হচ্ছে মিশ্র শব্দ। পুলিশি হবে বিদেশি শব্দ ইংরাজি, নসিব হবে বিদেশি শব্দ ফরাসি, রাত্রি তৎসম শব্দ। তো এই ছিল আমাদের আদাব পাঠ্যাংশের হাতে কলমে প্রশ্নোত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।